নিজ ঘরে ফিরলেন আন্তর্জাতিক ফুটবল তারকা হামজা চৌধুরী। সিলেট বিমানবন্দরে নেমেই গেলেন নিজ বাড়ি হবিগঞ্জে। কেমন আছেন? Excited, I can't wait. Just can't wait to meet people. অসম্ভব ভালো লাগছে। সবার থেকে আরো বেশি শকিং লাগছে। জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে ওআইসি-ভুক্ত 19 দেশ। প্রক্সি ভোটের পদ্ধতি নিয়ে আলোচনা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করছে জনগণ। মন্তব্য রুহুল কবির রিজভীর। গ্রাম এবং শহরে বৈষম্যহীনভাবে বিদ্যুৎ সরবরাহে কেন নির্দেশনা দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এবং মেট্রো রেল কর্মচারীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের আশ্বাস, 1.5 ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহার। কাল যমুনায় রেল সেতু উদ্বোধন। দর্শক, স্বাগত সংবাদ সংযোগে। সাথে আছে আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশে এসে ভালোই লাগছে। ইনশাল্লাহ ভারতের বিপক্ষে 2 লেগেই জয় পাবো, সামনে এগিয়ে যাব। মাতৃভূমিতে পা রেখেই এমন কথা জানিয়েছেন হামজা চৌধুরী। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। হামজা এবং তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন বাফুফের 7 সদস্য। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে ভিড় করেন সমর্থকরা। সবার ভালোবাসায় সিক্ত হয়ে হামজা বলেন, ভারতের বিপক্ষে জিততেই এসেছি। সিলেট বিমানবন্দর থেকে হামজা যাবেন হবিগঞ্জের নিজ বাড়িতে। সেখানে লোকজনের সাথে সাক্ষাৎ শেষে ইফতার বিতরণ করবেন দরিদ্রদের মাঝে। আর মঙ্গলবার ঢাকায় আসার কথা রয়েছে হামজার। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে এই হামজা চৌধুরীর। ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ ছেড়ে বাংলাদেশকেই বেছে নিয়েছেন ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব 20 শিরোপাজয়ী এই ফুটবলার। কেমন আছেন? What's your feelings? Alhamdulillah, it's amazing. Hello Olivia Chaudhary, what's your feelings? Excited, I'm so excited to be here. This is first time in Bangladesh. Excited, I can't wait. Just can't wait to meet people. Hamza Chaudhary will participate at Bangladeshi jerseys. How's your feelings? Inshallah it goes well, you know. Do you know Bangla? No, Balasuni. পিচি 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 কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে। স্বপ্নের মতো মনে হচ্ছে। সবার থেকে আরো বেশি শকিং লাগছে। দর্শক, বাংলার ফুটবলের আন্তর্জাতিক সুপারস্টার হামজা চৌধুরীকে বরণ করে নিয়েছে সর্বস্তরের মানুষ। বিমানবন্দরে সবার ভালোবাসায় সিক্ত হয়ে হবিগঞ্জে নিজ বাড়ি স্নানঘাটের পথে হামজা। সেখানে তাকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবশেষ অবস্থা জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি হবিগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়ান আহমেদ। রায়ান, একটু জানাবেন, আমরা দেখছিলাম আসলে শুধু সিলেটের না, পুরো বাংলাদেশের গর্ব এই হামজা চৌধুরী। তিনি নিজ বাড়ির উদ্দেশ্যে এরই মধ্যে রওনা হয়েছেন। হবিগঞ্জে সারাদিন ব্যাপী কিন্তু নানান ধরনের কর্মসূচি রয়েছে, যেটা আমরা জানাচ্ছিলাম এতক্ষণ। আপনি সেখানে এই মুহূর্তে কি আয়োজন চলছে আমাদেরকে একটু জানাবেন। এবং হামজা চৌধুরী আপনারা জানেন সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে তার বাড়ির পথে রওনা করেছেন এবং আমাদের খেলাযোগ টিম কিন্তু তাকে অনেকটা পথ ফেসবুক লাইভের মাধ্যমে অনুসরণ করার চেষ্টা করছিল। এখানে স্থানীয়দের মধ্যে তো বেশ উত্তেজনা বিরাজ করছেই। তাছাড়া হামজা চৌধুরীর বাড়িতেও কিন্তু উৎসবমুখর পরিবেশ। আপনারা ক্যামেরাটা যদি একটু ঘুরিয়ে ক্যামেরাম্যান ভাই দেখান তাহলে আপনারা দেখতে পাবেন। যদিও এই মুহূর্তে আসলে বাড়ির গেটটা খানিকটা বন্ধ করে দেয়া আছে, কারণ কিছুক্ষণের মধ্যে হামজা চৌধুরী যেহেতু চলে আসবেন, তাই বাড়ির ভেতর যেন কোনো বাইরের লোক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে, তাই খানিকটা কিছুক্ষণের জন্য একটু নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়েছে। বাট হামজা চৌধুরীর সঙ্গে যারা দেখা করতে আসবেন সবাইকে দেখা করার সুযোগ করে দেওয়া হবে এবং বাড়ির পিছনে কিন্তু একটা প্যান্ডেল তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে হামজা চৌধুরী খানিকক্ষণ বসবেন এবং বসে যেটা করবেন তার সঙ্গে দেখা করতে আসা শুভানুর ভাই এবং সমর্থক যারা আছেন সবার সঙ্গে কথা বলবেন, দেখা করবেন। এবং এর মাঝে একটু জানিয়ে রাখি যে হামজা চৌধুরীর জন্য গ্রামবাসীর কিন্তু একটা আয়োজন আছে, তা হলো হামজা চৌধুরী যখন তার পুরো টিমটা সহ চলে আসবেন টুটি জুড়ি এলাকাটাতে, সেখান থেকে কিন্তু স্থানীয় লোকজনরা একটা রোড শোর মাধ্যমে তার সঙ্গে তার বাড়ি পর্যন্ত তাকে নিয়ে আসবে
এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি আপনাকে আমি একটু বলতে যাই, তবে বলতে হবে যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই দারুণ এবং এখানে যারা পুলিশ সদস্যরা আছেন খুবই দুর্দান্ত ভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। দুটো ইউনিটের সঙ্গে আমার কথা হয়েছে, এর মধ্যে ফেরদৌস ভাই ছিলেন, জাহিদ ভাই ছিলেন, সবাই কিন্তু তাদের দায়িত্ব নিয়ে একেবারে সচেতন আছেন এবং কোন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। এবং তাদের সঙ্গে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে মোটামুটি তার বাড়ির আশেপাশেই 13 থেকে 14 জন পুলিশ সদস্য আছেন এবং হামজা চৌধুরীর সঙ্গেও কিন্তু একটা টিম আসছে। সবকিছু মিলিয়ে এখানে সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু অবশ্যই হবে না এবং হামজা চৌধুরীকে নিয়ে যে ধরনের আয়োজন করা হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার এবং বাংলার ফুটবলের স্বপ্নের নায়ক হয়ে তিনি যে বাংলার ফুটবলে কত বড় একটা পরিবর্তন আনবেন তাকে রিসিপশনটা দেয়া দেখেই কাইন্ড অফ অনেকেই আসলে এটা বুঝতে পারছেন। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন বাচ্চারা দৌড়াদৌড়ি করতে, সবার মনেই আনন্দ এবং বাড়ির রায়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রায়ান আহমেদ। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ওআইসি ভুক্ত 19টি দেশ। সোমবার ইসির সঙ্গে বৈঠকে এই বিষয়ে জানিয়েছেন ওআইসি ভুক্ত দেশের মিশন প্রধানরা। এছাড়া প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে বৈঠক হয়েছে ওই আলোচনায়। এতে আফগানিস্তান, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, সৌদি আরব সহ 19টি দেশের মিশন প্রধানরা অংশ নেন। পরে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ সহ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া প্রবাসীদের প্রক্সি ভোটের বিষয়েও মিশন প্রধানদের সাথে আলোচনা হয়েছে। এই বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। কোনো অ্যাম্বাসেডর আমাদেরকে তাদের উইলিংনেস এক্সপ্রেস করেছেন বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য এবং তাদের অবজারভার টিম পাঠানোর জন্য। আমরা একটা আনুষ্ঠানিক প্রেজেন্টেশনের মাধ্যমে ওনাদেরকে আমাদের বিভিন্ন প্রস্তুতি, আমাদের অর্গানোগ্রাম, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সম্ভাব্য এলাকা যেখানে আমাদের ওআইসিভুক্ত দেশসমূহ আমাদেরকে সহযোগিতা করতে পারে ইত্যাদি বিষয়ে তাদেরকে বলেছি। 11,783 জন প্রবাসী বাংলাদেশিকে এখন পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। আরও 7 দেশে এই কার্যক্রম চলমান আছে। এছাড়া পর্যায়ক্রমে 33 দেশে ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন অফিস সিলেকশন ডাটাবেইজে সার্ভার স্টেশন নির্মাণের উদ্যোগ নিচ্ছে কমিশন, যার ব্যয় ধরা হয়েছে $41.40 মিলিয়ন। 2028 সালের মধ্যে এই কাজ শেষ করতে চায় নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ক্ষমতা হস্তান্তর করবে জনগণ এমন প্রত্যাশা করছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মাগুরা কন্যা ধর্ষণের পর এ নিয়ে যেন দেশে মহোৎসব শুরু হয়েছে। দ্রুত সব মামলার বিচার শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় দলটির নেতা এবং কর্মীরা বিগত ফ্যাসিস্ট সরকারের নানান অপকর্মে ও অন্যায়ের নানান দিকের ইতিহাস তুলে ধরেন এবং বিচারের দাবি জানান। ডক্টর ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা, মানুষের বিশ্বাস আপনার উপর। আপনি চাই আপনার হাত দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আপনি যে কয়দিন ক্ষমতায় থাকবেন, আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এই ধরনের একটা গভীর বিশ্বাস জনগণের। কিন্তু যদি গড়িমসি হয় তাহলে তো এটা ভিন্ন মাত্রা নেবে। ধর্ষণ শব্দ এড়িয়ে চলার বিষয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করেছেন তিনি। বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, নারী এবং শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করা হয়েছে। তার বক্তব্যে কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকলে সেজন্য দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। এদিকে রোববার রাতে ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রবি
মানববন্ধনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, ডিএমপি কমিশনার ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধ করে বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। গ্রাম ও শহরে বৈষম্যহীনভাবে কেন বিদ্যুৎ সরবরাহ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে লোডশেডিংয়ের সূচি 24 ঘন্টা আগে কেন প্রকাশ করা হবে না সেটিও জানতে চেয়েছে আদালত। সোমবার বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রুল জারি করে। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। আর জনস্বার্থে মুরাদ ভুঁইয়া নামের এক ব্যক্তির করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করা হয়। এতে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারী আদালতকে বলেন, শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয়, আর এর ফলে এসব এলাকায় থাকা পোলট্রি সহ নানান উৎপাদনমুখী শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে রেলের অস্থায়ী কর্মচারী। সোমবার রেল ভবনে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন রেল সচিব ফাহিমুল ইসলাম। এর আগে 5 মাস ধরে এসব কর্মচারীদের বেতন বন্ধ থাকায় কর্মবিরতির ঘোষণা দিয়েছিল তারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সারা দেশের রেলের লেভেল ক্রসিং পরিচালনা ও সংরক্ষণের জন্য 3800 অস্থায়ী কর্মী নিয়োগ দেয় রেল। এসব কর্মীরা 5 মাস থেকে কোনো বেতনই পাচ্ছেন না। আমাদের 5টা মাস বেতন নেই। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে পারি, আপনাদের যদি 2 মাস বেতন না থাকে আপনারা কি করবেন? প্রতি মাসের 5 থেকে 10 তারিখের ভিতরে যাতে অস্থায়ী টেলার শ্রমিকদের স্যার বেতনগুলো হয়ে যায়। বেতন পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির ঘোষণা দেন তারা। আর তা ঠেকাতে তাদের নিয়ে আলোচনায় বসে রেলপথ মন্ত্রণালয়। 23 মার্চ মানে আগামী রবিবারের মধ্যে তাদের সকল পাওনা পরিশোধ করা হবে বলে আশ্বস্ত করেন রেল সচিব। অর্থ বিভাগ এবং বাজেট সংক্রান্ত কিছু জটিলতার জন্য তাদের এই গত 4-5 মাস বেতন বকেয়া থেকে গেছে। এই বিষয়টি সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা বলেছি, এবং এটি কাজ চলছে বর্তমানে। আগামী 23 তারিখ রবিবারের মধ্যে এই অর্থ ছাড় হয়ে যাবে। এই আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন রেলের অস্থায়ী কর্মচারীরা। আমরা এই মুহূর্তে আমাদের অবস্থান কর্মসূচি আমরা উঠাই নিতেছি। তবে রবিবার পাওনা পরিশোধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। নিশ্চয়ই। মোহন ইসলাম, 71, ঢাকা। সবাই জান আমাদের রেলের যারা যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু আগামীকাল উদ্বোধন করা হবে। এই উপলক্ষে নানান আয়োজনের প্রস্তুতি নিয়েছে রেলপথ বিভাগ। সেতুটি উদ্বোধন হলেও এর পূর্ণাঙ্গ সুবিধা নিতে বাধা হয়ে দাঁড়াবে 2 পাশের সিঙ্গেল লাইনের রেলপথ। তাই দ্রুত জয়দেবপুর এবং ঈশ্বরদী রেলপথটিকে ডাবল লাইনে রূপান্তরের দাবি এই অঞ্চলের মানুষের। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। যমুনা নদীর ওপর রেলওয়ে সেতুর নির্মাণ দেশের উত্তরাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। সেই প্রত্যাশা এবার পূরণের অপেক্ষায়। 18 মার্চ সকাল 10টায় টাঙ্গাইলের যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধনের আয়োজন করা হবে, যার মাধ্যমে মানুষের সহজ যাতায়াত যেমন নিশ্চিত হবে, তেমনি উত্তরের জনপদের ব্যবসা বাণিজ্য সহ সম্ভাবনার নতুন দরজা খুলবে। সিঙ্গেল লাইন দিয়ে আমরা পরীক্ষামূলকভাবে আসলে ট্রেন পরিচালনা করতেছি। আমাদের 18 তারিখে 2টা লাইনে আমরা প্যাসেঞ্জার ট্রেনের জন্য এটা চালু করব, সে লক্ষ্যে আমরা কাজ করতেছি। তো আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সেটা হচ্ছে যে আমরা যমুনা পূর্বপারে আমাদের একটা ট্রেন, উদ্বোধনী একটা ট্রেন থাকবে, সেই ট্রেনটা নিয়ে আমরা পশ্চিম পারে সয়দাবাদ স্টেশন পর্যন্ত আসবো। ব্যবসায়ীরা বলছেন যমুনা সেতু এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। কারণ আগে যমুনা সেতু পাড়ি দিতে সময় লাগতো 20 থেকে 25 মিনিট, আর এখন পাড়ি দিতে লাগবে 2 থেকে 3 মিনিট। তবে সম্ভাবনার দুয়ারে পথের কাঁটা সিঙ্গেল লাইন, যেটি ডাবল লাইনে রূপান্তরের দাবি এই অঞ্চলের মানুষের। তাহলে আমরা 120 কিলোমিটার বেগে যদি আমরা পার হতে পারি, তাহলে দেশের বিশেষ করে এই উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলে যেরকম মেলবন্ধন ঘটবে, পাশাপাশি সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের একটি
বিশাল ইকোনমিক জোন, বৃহত্তর একটি আঞ্চলিক জোনে, অর্থনৈতিক জোনে পরিণত হবে। যমুনা রেল ব্রিজ এবং যমুনা রেল ব্রিজ থেকে ঈশ্বরদী পর্যন্ত যদি ডাবল লেন প্রস্তুত হয়, তাহলে এই রেল সেতুর পূর্ণ স্বাদ যেটাকে বলে, পূর্ণ মাত্রার যে আমরা উপকারটা আসে তখন এটা পাবো। উদ্বোধনের একদিন পর 19 মার্চ থেকে বাড়তি ভাড়া দিতে হবে যাত্রীদের। তবে রেল উপদেষ্টা বলছেন, রেলের উন্নয়নে আগামীতে আরো পদক্ষেপ নেওয়া হবে। জাইকা কিংবা কার প্রধান আসবেন, তো এসে তখন আমরা এটা উদ্বোধন করব। আর হ্যাঁ, ওই যে সড়কের যে এটা একটা টেকনোলজিক্যাল ইস্যু, তো আমরা এটা ফিজিবিলিটি স্টাডি দেখবো। ওই যে আগে যে রেল লাইনের জায়গাটা ছিল সেটাকে বাড়ানো যায় কিনা সেটা আমরা দেখব। নতুন এই সেতু নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল ৯,৭34 কোটি টাকা, পরে খরচ বেড়ে হয়েছে ১৬,৭৮১ কোটি টাকা। আব্দুল আল মামুন, ৭১। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ১.৫ ঘন্টা পর মেট্রো রেলে কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রো রেলের কর্মীরা। এতে চালু হয়েছে টিকিট ব্যবস্থাও। এর আগে টিকিট ছাড়া ভ্রমণ করেন যাত্রীরা। সকাল ৯টার দিকে তারা স্বাভাবিক কাজে ফেরেন। তবে টিকিট কাউন্টার চালু করে আবারও কাউন্টার থেকে টিকিট দেওয়া বন্ধ রেখেছেন আগারগাঁও স্টেশনের মেট্রো রেল কর্মীরা। যাত্রীরা ডিজিটাল টিকিট বিক্রয় মেশিন থেকে টিকিট সংগ্রহ করে মেট্রোতে চলাচল করছেন। এনটিতে অনেকেই কার্ড পাঞ্চ করেছেন, কিন্তু বের হওয়ার সময় মেশিন অফ পেয়েছেন এমন প্যাসেঞ্জারদের জরিমানা এড়াতে ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে ডিএমটিসিএল এর একাধিক কর্মী সাংবাদিকদের জানায়, কর্মী লাঞ্ছিত হওয়ার তথ্য তুলে ধরে 6টি দাবি জানায় কর্মীরা। আর দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মেট্রো রেলের কর্মীরা। এমআরজি পুলিশের কয়েকজন সদস্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মীকে মৌখিক এবং শারীরিক লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। হেডকোয়ার্টার পদ পেতে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এনবিআরের গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে কমিশনারকে ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি দিয়েছেন তিনি। ব্যবস্থা নেওয়া না হলে বিশৃঙ্খলা করার হুমকিও দেওয়া হয়েছে চিঠিতে। আর এই কর্মকর্তার বিরুদ্ধে করদাতাকে হয়রানি করার অভিযোগও মিলেছে। রুহুল আমিনের রিপোর্ট। গত 11 ফেব্রুয়ারি একটি চিঠি পান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের গাজীপুর কর অঞ্চলের কমিশনার খালেদ শরীফ আরিফিন। চিঠিতে এক ডেপুটি কমিশনারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হয়। ওই কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেয়া না হলে বিশৃঙ্খলা ও সমস্যা করার হুমকিও দেয়া হয়। চিঠি পেয়ে তদন্তে নামেন কর কমিশনার। জানতে পারেন চিঠি এসেছে টাঙ্গাইল থেকে। পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তিনি। খুঁজে বের করেন চিঠি পোস্ট করা ব্যক্তিকে, যিনি ছিলেন সহকারী কমিশনার রেজাউল গনির ব্যক্তিগত গাড়ি চালক। এরপর রেজাউল গনিকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনার। প্রথমে অভিযোগ অস্বীকার করেন তিনি, কিন্তু গাড়ি চালক সাক্ষ্য দিলে ঘটনা স্বীকারে বাধ্য হন। এরপর দায় স্বীকার করে কমিশনারের কাছে ক্ষমা চান রেজাউল। আমরা কাজ শুরু করেছি, একটা প্রক্রিয়া থাকে, একটা লোক একটা শোকজ করতে হয়, 15-20 সময় করা হয়েছে, কিছু উত্তর আসবে, তারপরে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। কর্মকর্তারা জানান, রেজাউল গনি কর অঞ্চলের হেডকোয়ার্টার পদে আসতে অনেকদিন ধরেই বিতর্কিত কর্মকাণ্ড করছিলেন। বিরোধে জড়িয়ে পড়েন অনেক কর্মকর্তার সঙ্গে। সবশেষ ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি পাঠান। গত 24 তারিখে ঘটনায় রেজাউলকে শোকজ করেন কমিশনার। এ বিষয়ে বক্তব্য জানতে টাঙ্গাইলে কর্মস্থলে পাওয়া যায়নি রেজাউল গনিকে। মুঠোফোনে খুদে বার্তায় তিনি জানান, কর কমিশনার যথাযথ ব্যবস্থা নিয়েছেন, তার এ বিষয়ে আর কিছু বলার নেই। প্রতিযোগিতায় নামার কোনো সুযোগ সরকারি কর্মকর্তাদের নেই, কারণ সরকারি কর্মকর্তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তার নির্ধারিত আইন দ্বারা তিনি জনগণকে সেবা দিবেন এবং সরকারের রাজস্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে রাজস্ব সরকারি কোষাগারে জমা করবেন। এদিকে রেজাউলের বিরুদ্ধে করদাতাদের হয়রানি করার অভিযোগও মিলেছে। গত 17 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে কমিশনারের কাছে অভিযোগ দেন টাঙ্গাইলের করদাতা শাহজাহান মিয়া। কর্মকর্তারা জানান, এর আগেও বিভিন্ন কর অঞ্চলে রেজাউলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন করদাতারা। রুহুল আমিন, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনের পলওয়েল সুপারমার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী রিয়াজ সেজান। সেজান, একটু জানাবেন অভিযানের বিষয়ে সবশেষ এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে?
জি ধন্যবাদ। আসলে ইশাদ কিছুক্ষণ আগে অভিযান শেষ হয়েছে, আমরা এখন এখানে অবস্থান করছি। মূলত এখানে আপনি জানেন যে পলওয়েল মার্কেটটি হচ্ছে আমদানি নির্ভর একটি মার্কেট, যেখানে নানা ধরনের পণ্য আমদানি করা হয় এবং সেই পণ্যগুলা যথাযথ কাগজপত্র ব্যবসায়ীরা দেখাতে পারেনি ভোক্তা অধিকারকে, বিশেষ করে এমআরপি অনেক পণ্যেরই থাকছে না এবং এই জন্য কিছুক্ষণ আগে এখানকার অভিযান কিন্তু ভোক্তা অধিকার শেষ করেছে। এই প্রসঙ্গে আসলে ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে এই মার্কেটের অধিকাংশ পণ্যই আসলে এইভাবে কাগজ ছাড়া পণ্য আমদানি করে এবং এতে যেটি হয় আসলে পণ্যের গায়ে যদি এমআরপি না থাকে তাহলে যে কোনো দর সেখানে লিখে দেওয়া যায় এবং এই ধরনের কাস্টমার বোঝে কোনো কোনো পণ্যের দাম 20,000 টাকাও হয়ে যায় জামার দাম, এমন অভিযোগও কিন্তু ভোক্তা অধিকার করেছে। তো কিছুক্ষণ আগেই তারা চলে গেছে এবং এখানে তারা বেশ কয়েকটি দোকানে জরিমানা করেছে এবং এখানকার যে সমিতি রয়েছে সেই সমিতির কাছে যে ভবিষ্যতে যেন কাগজপত্র নিয়ে ব্যবসা করা হয় সেই ব্যাপারে কিন্তু তারা সতর্ক করেছেন। ইশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টনের পলওয়েল সুপার মার্কেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রিয়াজ সাজান। পরবর্তী প্রসঙ্গ, সভা ডেকে রেজুলেশন করে ঘুষ দেওয়া বৈধ করেছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। ঘুষের পরিমাণ নির্ধারণ করে সংক্রান্ত সভার রেজুলেশনের অংশ বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রচুর সমালোচনা হয়। আর এই ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। শহীদুল ইসলাম পাইলটের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 6 মার্চ শরীয়তপুর জেলা আইনজীবী ঘুষ দেওয়ার বৈধতা দিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান স্বাক্ষরিত রেজুলেশনে এটি দেখা যায়। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী সভা 6 মার্চ দুপুর 2টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় পেশকার বা পিয়নকে সিআর ফাইলিংয়ে 100 টাকার বেশি না দেয়া, যে কোনো দরখাস্তে জিআরসি আর 100 টাকার বেশি, জামিননামা দাখিলের খরচ মামলা প্রতি 100 টাকার নিচে না এবং 200 টাকার বেশি না দেয়া, গারদখানায় ওকালতনামায় স্বাক্ষরে 100 টাকা, সিভিল ফাইলিংয়ে সর্বোচ্চ 200 টাকা ও হলফনামায় 100 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার বলছেন, আইনজীবীদের এমন কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত। বিচারপতি কর্তৃক ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা আছে। আইনজীবী সমিতির একটি রেজুলেশন দেখেছি আমি গত বৃহস্পতিবার, যে কোর্ট কাছারিতে তারা সীমিত পরিসরে কিছু টাকা দেবে, কিন্তু কোর্টে তো ইলিগাল টাকা দেওয়ার ব্যাপারে সাধারণত রেজুলেশন নেওয়াটাও ইলিগাল এবং এটা আমরা সাধারণত কেউই সমর্থন করি না। এদিকে রেজুলেশন করার কথা অস্বীকার করে দুর্নীতি ও ঘুষ দেয়া নেয়ার বিষয়ে জিরো টলারেন্স ঘোষণার কথা জানান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান। অসত্য ভিত্তিহীন বানোয়াট একটা ইকুড়া তারা আমাদের মান সম্মান এবং কোর্টের মান সম্মান খুলে করেছে। এই ধরনের কোনো রেজুলেশন হয় নাই, কিচ্ছু হয় নাই। আমরাই সিদ্ধান্ত নিয়েছি যে কোনো রকম অনিয়ম চলবে না। তবে ঘুষ নির্ধারিত করা কেউ কেউ ইতিবাচক হিসেবেও দেখছেন। তারা বলছেন, আদালত পাড়ায় এসে মামলার প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র তুলতে গিয়ে আরো বেশি টাকা খরচ হয়। আজকে বললো উকিলে যে আমরা এখানে বইয়াটা কমিটি যে এমনি এমনি টাকা মানে খাইতে হবে না। আসলে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি যেটা আসলে করেছে রেজুলেশন করে, এটা আমি মনে করি যে সাধারণ পাবলিকের জন্য এটা ভালো উদ্যোগ। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় সভার শুরুতে এজেন্ডা ভিত্তিক আলোচনায় সকল সদস্য অংশগ্রহণ করেন এবং সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফারদিন নীরব, ৭১। ঈদকে ঘিরে রাজধানীর টপ 10 মার্টে বসেছে নিত্য নতুন ডিজাইনের পোশাকের পসরা। এক ছাদের নিচেই থাকছে ছোট থেকে বৃদ্ধ সকল বয়সীদের পোশাক, জুতা সহ সকল রকমের কেনাকাটার সুযোগ। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, গ্রাহকের কথা বিবেচনা করে টপ 10 মার্টের পণ্যের দামও রাখা হয়েছে সবার হাতের নাগালে।
আমারটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের কালেকশন করা হয়েছে। তো এর ভিতরে আপনার 3 পিস, শাড়ি, পাঞ্জাবি, অনেক ক্ষেত্রে হয় কি যে বাবা ছেলে একই কম্বোটা করতে চায়, সেটাও কিন্তু এবারকে আমাদের রাখা হয়েছে। তার পাশাপাশি বিশেষ করে আমাদের নিজস্ব কিছু জুতারও কালেকশন করা হয়েছে শু সেকশনে। ইভেন কি আপনার দেখা যাচ্ছে যে কেউ যদি নিজের মতন করে বানিয়ে নিতে চায়, আমাদের টেলারিংটাও কিন্তু আছে। নিউবর্ন থেকে আমাদের অ্যাডাল্ট পর্যন্ত বাচ্চাদের জন্য যা যা দরকার হয় সব ধরনের প্রোডাক্টগুলো আমাদের কালেকশন করা হয়েছে। বাচ্চাদের আমাদের পাঞ্জাবি, টি শার্ট, শার্ট, মেয়েদের কালেকশন আমাদের টপস থেকে শুরু করে 3 পিস, লেহেঙ্গা, গ্রাউন, এই ধরনের সব কিছুই পেয়ে যাবেন এবং সুলভ মূল্যে, যেটা হচ্ছে আপনার 1500 থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে। প্রত্যেকটা কাস্টমারকে মাথায় রেখে কিন্তু আমাদের প্রাইস কালেকশনগুলো করা হয়েছে। দেশি বিদেশি আমাদের প্রত্যেকটা জায়গা থেকে কালেকশন করা হয়েছে, যেমন ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড, এই জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো কালেকশন করা হয়েছে। আমাদের সব ধরনের কালারগুলো করা হয়েছে যাতে সবাই যার যার ড্রেসগুলোর সাথে মিলিয়ে স্যান্ডেল হোক, জুতা হোক, পার্টি শু হোক, এগুলো যাতে পারচেস করতে পারে। 5,000, 10,000 টাকা, 20,000 টাকার মধ্যেও আপনি পেয়ে যাবেন। সব ধরনের প্রাইসগুলো আমাদের এখানে আছে। কেউ যদি মিনিমাম বাজেটটা নিয়ে আসে, সেও কিন্তু সুন্দরভাবে কেনাকাটা করে যেতে পারবে। এবারে দেশের বাইরের খবর। ইয়েমেনে রাতভর মার্কিন বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 53 জনে পৌঁছেছে। এছাড়া এই হামলায় আহতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুথি বিদ্রোহীরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের লক্ষ্য করে হামলা চলবে। এই হুমকির জবাবে লোহিত এবং আরব সাগরে মার্কিন এবং ইসরায়েলি নৌযানে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা। এদিকে সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে রাশিয়া। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হুথি সদস্য রয়েছে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত করেনি হুথি। হুথিরা জানিয়েছে, রবিবার রাতে বন্দর নগরী হুদাইদাতে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র দাবি করেন, জবাবে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালিয়েছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান 11টি হুথি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, লোহিত সাগরে জাহাজে হামলা চালানো বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হুথিদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মার্কিন হামলা জারি থাকলেও হুথিরাও তাদের আক্রমণ চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি। আমাদের দেশে মার্কিন আগ্রাসনের জবাবে লোহিত সাগর ও আরব সাগরে যুক্তরাষ্ট্রের যে কোনো যুদ্ধবিমানে হামলা করতে কোনো দ্বিধা করবে না ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী। গাজা উপত্যকায় জরুরি ত্রাণ সহায়তা প্রবেশ করতে না দিলে আমরা ইসরায়েলি নৌযানে হামলা অব্যাহত রাখব। হুথি রাজনৈতিক ব্যুরো যুক্তরাষ্ট্রের চলমান হামলাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে। হুথিদের লক্ষ্য করে হামলা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধ করে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও ইয়েমেনে সব ধরনের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও বন্ধের আহ্বান জানিয়েছেন। সৃষ্টি ঘটক, ৭১। এদিকে যে কোনো হামলার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস। রবিবার ইরানের গার্ডস প্রধান হোসেইন সালামি টেলিভিশনে দেয়া এক ভাষণে ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে এই হুমকি দেন।
ইরানের গার্ডস প্রধান হোসেইন সালামি টেলিভিশনে দেয়া এক ভাষণে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির নিন্দা জানিয়ে বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু কেউ যদি হুমকি দেয় তাহলে উপযুক্ত, নির্ণায়ক এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি হুথিদের ইয়েমেনিদের প্রতিনিধি বলে অভিহিত করে বলেন, এই গোষ্ঠী তাদের কৌশলগত এবং কার্যক্রমগত সিদ্ধান্ত স্বাধীনভাবে নেয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর নির্দেশ দেন এবং তেহরানকে এই গোষ্ঠীকে সমর্থন বন্ধ করতে সতর্ক করেন। ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, বিদ্রোহীদের সমর্থন অবিলম্বেই বন্ধ করতে হবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথে।